দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1 দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি প্রতিটি প্রশ্ন একবারে সুন্দরভাবে বিশ্লেষণ করব যাতে তোমরা প্রশ্নটি দেখলে এবং শুনলে বুঝতে পারো এবং দীর্ঘক্ষণ যাতে মনে থাকে। এই হচ্ছে তোমার প্রশ্নটা এক নজরে আমরা দেখে নেই। এটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রীত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র, যেটা মধ্যশিক্ষা কর্তৃক তোমরা যারা মাধ্যমিক এবারে উঠেছো ট্রেনে, যারা মাধ্যমিক দিবে তারা জানো যে মধ্যশিক্ষা পর্ষদ 9 থেকেই সেই প্রশ্নগুলি দেখানো হয়। ঠিক আছে, তো সেই প্রশ্নটি আমি উত্তরসহ বিশ্লেষণ করব। তো এখানে প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 এভাবে 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, বিভাগ ক খ গ ঘ ও ম। তাহলে আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতের ঔপনিবেশ অরণ্য আইন প্রধানত শহরের ইতিহাস চর্চার বিষয়, নারী ইতিহাস চর্চার বিষয়, এরকম করে 4টে অপশন আছে। আমরা যদি উত্তরগুলি দেখি এক এক করে, আসলে এটা হবে পরিবেশের ইতিহাস চর্চার বিষয়, কারণ অরণ্য আইন বন, জমি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, তাই এটি পরিবেশের ইতিহাসের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর গ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে, 1.2 উপনিবেশ প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি? প্রধান ঐতিহাসিক উপাদান আমরা যদি দেখি, সরকারি নথি, এটা খ নম্বর। প্রশাসনের চিন্তা, নীতি, সিদ্ধান্ত সব সরকারি রিপোর্ট, চিঠিপত্র, আইন দপ্তরের কাগজে থাকে, তাই সরকারি নথি সবচেয়ে নির্ভরযোগ্য, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো কাকে? তা আমরা যদি এক এক করে দেখি, তাহলে জিওর অনুগামীদের, অর্থাৎ ক নম্বর। হেনরি জিওর ছাত্ররা আধুনিক চিন্তা ও যুক্তিবাদ প্রচার করত, তাদের এই ইয়ং বেঙ্গল বলা হতো, তাহলে সঠিক উত্তর ক। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রাচ্যবাদ ইতিহাসের পরিচিত ছিলেন, কে ছিলেন? আমরা যদি ভালো করে দেখি, এটা হচ্ছে উইলিয়াম জোন্স প্রাচ্যবাদ মানে প্রাচ্য ভাষা, সংস্কৃতি, শাস্ত্র নিয়ে গবেষণা করেন, তাই তিনি প্রাচ্যবাদী। এরপরের প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি 5 নম্বরের প্রশ্ন, নীলদর্পণ একটি ব্যঙ্গাত্মক নাটক। নীলকর সাহেবদের অত্যাচারকে ব্যঙ্গ প্রতিবাদের মাধ্যমে দেখানো হয়েছে, তাই ব্যঙ্গাত্মক নাটক হচ্ছে নীল বিদ্রোহ। তারপরের প্রশ্ন যেটা নীলদর্পণ, তারপরে যেটা 1-6 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো, তাহলে প্রতিষ্ঠানটি হলো বেথুন স্কুল ছিল মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম আধুনিক বিদ্যালয়গুলোর একটি, এটা সঠিক উত্তর ক। তারপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে ফরাজি আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিল কি ছিল? শ্রমিক, আদিবাসী, দলিত না কৃষক? আমরা যদি বলি ফরাজি আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক, কারণ ফরাজি আন্দোলন গ্রাম অঞ্চলের মুসলমান কৃষকদের আন্দোলন ছিল, কাজে সঠিক উত্তর ঘ। এরপরে আমরা 1-8 দেখব। 1-8 কি বলেছে, হুল শব্দটি দিয়ে বোঝানো হয় মুন্ডা বিদ্রোহকে, সাঁওতাল বিদ্রোহকে? আসলে হুল সাঁওতাল বিদ্রোহকে, কারণ হুল শব্দটি সাঁওতালি ভাষার শব্দ, যার অর্থ বিদ্রোহ, গণ অভ্যুত্থান বা সংগ্রামের ডাক। যেমন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানহু। আমরা চলে যাব পরের প্রশ্ন। দাদন কথার অর্থ কি? দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ নেওয়া। নীল চাষিদের আগে থেকেই টাকা দিয়ে চাষ করানো হতো, একে দাদন বলা হয়, তাহলে সঠিক উত্তর ক। এরপরের প্রশ্ন, প্রাকৃতিকভাবে নীল বিদ্রোহ ছিল একটি ড্যাশ। প্রাকৃতিকভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। নীলকরদের বিরুদ্ধে চাষিরাই বিদ্রোহ করেছিল, তাই এটি কৃষক বিদ্রোহ। পরের প্রশ্ন আমরা চলে যাব বিভাগ খতে। বিভাগ খ, এখানে টোটাল প্রথমে একটি বাক্যে উত্তর দাও, এরকম আছে কয়টি? 2-1 2-2, তারপরে ঠিক ভুল, তারপরে হচ্ছে তোমার বিবৃতি। তাহলে আমরা প্রথমে 2-1 দেখি। কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ প্রথা নিরোধ আইন 1829 সালে পাশ হয়? লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। তারপরে কারণ 1829 সালে সতীদাহ প্রথা আইন করে বন্ধ করা হয়, এই আইন পাশ করেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায় এই প্রথা বন্ধের জন্য বড় আন্দোলন করেছিলেন। তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? এটা হচ্ছে নারকেলবেড়িয়া গ্রামে। তিতুমির ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ করতে নারকেলবেড়িয়ায় বাঁশ দিয়ে দুর্গ বা বাঁশের কেল্লা তৈরি করেছেন, এটাই ছিল কৃষক প্রতিরোধের প্রতীক।
এরপর আমরা যাব ঠিক না ভুল, অর্থাৎ 2 নম্বরে। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশই একটা। আর হুতুম পেশার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়। আমরা সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা ভুল। কেন ভুল? সঙ্গীত ও স্থাপত্য দুটি আলাদা বিষয়। সঙ্গীত হচ্ছে সাংস্কৃতিক ইতিহাসের অংশ, স্থাপত্য হচ্ছে শিল্প ও স্থাপত্য ইতিহাসের অংশ। প্রশ্নে বলা হয়েছে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, না, এটা ভুল, তাই উত্তর ভুলেই হবে। তাহলে আমার পরের প্রশ্ন ছিল হুতুম পেশা। হুতুম পেশার নকশা, হ্যাঁ, বইটিতে 19 শতকের কলকাতার সমাজ জীবনের বাবু সংস্কৃতি, অত্যাচার আচরণ, হ্যাঁ, শহুরের জীবন সব ব্যঙ্গরসের মাধ্যমে লেখা আছে, তাই এটি সামাজিক ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎস। এরপরের প্রশ্ন বিবৃতি, উপবিভাগ 2-3, হ্যাঁ, অর্থাৎ 2-3 নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলো চিঠি লিখেন। ব্যাখ্যা হচ্ছে এই চিঠিগুলোর মাধ্যমে জওহরলাল নেহেরু ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনের ধারায় বিষয়ে ওয়াকাবল করতে চেয়েছিলেন। আসলে এই প্রথম যুক্তিটাই এখানে ঠিক। কাজে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে অনেকগুলো চিঠি লিখেন। তাহলে বিবৃতি, নেহেরু তার কন্যাকে, এই অর্থাৎ 1 নম্বরের বিবৃতি সঠিক। এরপর আমরা চলে যাব নেহেরুর লেখা চিঠি, বিশ্ব ইতিহাস সভ্যতার বিকাশ। যাই হোক, আমাদের 1 নম্বরে যেটা সেটাই সত্য। এখন বিবৃতি 2, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটা আসলে সন্ন্যাসী ফকির ইংরেজ শাসন মানতে প্রস্তুত ছিল না, কোম্পানি শাসনে তাদের জীবিকা নষ্ট হয়েছিল, অর্থাৎ 1 আর 2 দুটোই সঠিক। এরপরে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, সে 2 যে একটা না, 1, 2 এমনকি 3টেও সঠিক হতে পারে। যাই হোক, আমরা এবার 3 নম্বরের প্রশ্নে যাব। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। স্মৃতিকথাকে কীভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, স্মৃতিকথা থেকে কোনো ব্যক্তি তার সময়ের সমাজ, রাজনীতি, সংস্কৃতি, দৈনন্দিন জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ দেন। এই সমকালীন ঘটনার ভিতরের দিক, মানসিকতা ও সামাজিক পরিবেশ বোঝায়, তাই স্মৃতিকথা সমাজের ইতিহাস লেখার গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, তো প্রত্যক্ষ অভিজ্ঞতা, সমাজ জীবনের ছবি, ব্যক্তিগত দৃষ্টিকোণ। এরপরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমীধর্মী পত্রিকা ছিল? গ্রাম বার্তা পত্রিকা ছিল একটি ব্যতিক্রমীধর্মী পত্রিকা কারণ এটি শহরকেন্দ্রিক না হয়ে গ্রামের সমস্যা, কৃষক সমাজের কথা তুলে ধরত। এতে গ্রামীণ শোষণ, নীলকরদের অত্যাচার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব ছবি প্রকাশিত হতো, তাই এটি সামাজিক, হ্যাঁ, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং সমাজকালীন অন্য পত্রিকা থেকে আলাদা। লেখার পয়েন্ট হচ্ছে গ্রামতান্ত্রিক বিষয়, কৃষক ও শোষণের কথা, বাস্তব সমাজের ছবি, এরকম করে লিখবে। এরপরের প্রশ্ন, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। কোলদের জমি বহিরাগত জমিদার ও মহাজনদের হাতে চলে যায়, অতিরিক্ত খাজনা ও শোষণের ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, এই কারণেই কোল বিদ্রোহ সংঘটিত হয়। এরপরে 3-এর 3 গেল, 3-এর 4, ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। ব্রাহ্ম সমাজ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা 2টি কাজ, সতীদাহ প্রথা বিলোপ, আন্দোলনে সমর্থন প্রচার এবং নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে প্রচার। ছোট ব্যাখ্যা লিখলে বেশি নম্বর পাবে। তারা কুসংস্কার দূর করা এবং যুক্তিবাদী সমাজ গড়ার জন্য কাজ করে। এরপরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিদ্রোহ বলা কেন ভুল বলা হয়? চুয়ার শব্দটি ছিল অপমানজনক নামে দেওয়া। প্রত্যক্ষভাবে প্রকৃতপক্ষে এরা ছিল জঙ্গল মহলের কৃষক ও আদিবাসী জনগোষ্ঠী, তাই বিদ্রোহটিকে কৃষক আদিবাসী বিদ্রোহ বলা বেশি সঠিক। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, 7 ও 8 বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 2টি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে আত্মজীবনমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। টিকা লিখো, উডের ডিসপাস আর উপনিবেশ অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। একটা করে দিই, 4-এর 1। 2টি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাস আত্মজীবনমূলক রচনার ভূমিকা। আত্মজীবনমূলক রচনা আধুনিক ভারতের ইতিহাস লেখা একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে লেখক নিজের জীবনের অভিজ্ঞতা, সমকালীন সমাজ, রাজনীতি, সংস্কৃতির বিবরণ দেন। সরকারি নথিতে যে ব্যক্তিগত ও সামাজিক দিকগুলো ধরা পড়ে না, আত্মজীবনীতে তা স্পষ্টভাবে জানা যায়। প্রথম উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এর আত্মজীবনীমূলক রচনা জীবনস্মৃতি উল্লেখযোগ্য। এতে 19 শতকের বাঙালি সমাজ, শিক্ষা, পারিবারিক পরিবেশ এবং সমাজ জীবনের, সাংস্কৃতিক জীবনের ছবি পাওয়া যায়। দ্বিতীয় উদাহরণ হিসেবে মহাত্মা গান্ধীর সত্যের পরীক্ষা উল্লেখ করা যায়। এতে স্বাধীনতা আন্দোলনে, সামাজিক সংস্কার, রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কিত প্রত্যক্ষ তথ্য পাওয়া যায়। অতএব আত্মজীবনী ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তোলে এবং সামাজিক ইতিহাস বোঝার মূল্যবান উৎস। এরপরের প্রশ্ন হচ্ছে উডের ডিসপাস। উডের ডিসপাস ছিল 1854 সালের ব্রিটিশ সরকারের শিক্ষানীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এটি প্রণয়ন করেন চার্লস উড। এই ডিসপাস বলা হয়, প্রথমত ভারতের একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, দ্বিতীয়ত প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ধাপে ধাপে শিক্ষা চালু করতে হবে, তৃতীয়ত ইংরেজ ও দেশীয়
ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা যায়। চতুর্থত শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার নির্দেশ দেওয়া হয়। পঞ্চমত বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। এই নীতির ফলে পরে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাই এই উডের ডিসপাসকে ভারতের শিক্ষার ম্যাগনা বলা হয়। 4-3কে বলছে উপনিবেশ অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের প্রেক্ষাপট তৈরি করেছিল। আমরা যদি সেটা দেখি, উপনিবেশ সরকার অরণ্য আইন করেন, বনাঞ্চলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর ফলে আদিবাসীদের বন ব্যবহার, কাঠ সংগ্রহ, শিকার ও চাষের অধিকার, সম্পদ ব্যবহার করতে গেলে কর ও অনুমতির প্রয়োজন হতো। বনরক্ষী দপ্তরের আধিকারিকগণ ফলে বহু আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়। তাই অরণ্য আইন বিদ্রোহের গুরুত্বপূর্ণ পটভূমি তৈরি করে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কি 5 নম্বরের 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার নারী ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। আমি প্রথম পার্টটা দেখে দিই। যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি শুধু পরিবহন নয়, অর্থনীতি, সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। প্রথমত রেলপথ, সড়কপথ, জলপথ, ডাক ব্যবস্থার বিকাশ কীভাবে সমাজকে বদলাছে এখানে আলোচনা করা হয়। দ্বিতীয়ত যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বাণিজ্য বাজার সংস্করণ ঘটে, এই দিকটি বিশ্লেষণ করা হয়। তৃতীয়ত প্রশাসনিক নিয়ন্ত্রণ, সামরিক চলাচল সহজ হওয়ার প্রভাব দেখা দেয়। চতুর্থত শহরায়ন এবং শিল্পায়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক খোঁজা হয়। পঞ্চমত সাধারণ মানুষের চলাচল, সংস্কৃতি বিনিময়, ধারণা ছড়িয়ে পড়ার বিষয় এর অন্তর্ভুক্ত। ষষ্ঠত রেল ও টেলিগ্রাফ জাতীয়তাবাদ আন্দোলনে ছড়াতে সাহায্য করছে, এটাও আলোচিত হয়। অতএব যোগাযোগ ইতিহাস সমাজ, অর্থনীতি, রাজনীতির পরিবর্তন বোঝার একটি কার্যকর দৃষ্টিভঙ্গি। এরপরের এটারই বাকি যে অংশটা, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। নারী আধুনিক ইতিহাসের চর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আগে ইতিহাস নারীদের ভূমিকা উপেক্ষিত ছিল, এখন তা গুরুত্ব পেয়েছে। প্রথমত নারী ইতিহাস সমাজে অর্ধেক জনগোষ্ঠীর অভিজ্ঞতা তুলে ধরে। দ্বিতীয়ত নারী শিক্ষা, সামাজিক সংস্কার, অধিকার আন্দোলন তথ্য জানা যায়। তৃতীয়ত পরিবার ও সমাজের নারীর অবস্থান বোঝা যায়। চতুর্থত স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশ জানা যায়। পঞ্চমত চিঠিপত্র, আত্মজীবনী, ডায়েরি এসব নতুন উৎস ব্যবহার করা হয়। ষষ্ঠত লিঙ্গ বৈষম্য, সামাজিক পরিবর্তনের ধারা বোঝা যায়। অতএব নারী ইতিহাস ছাড়া আধুনিক ভারতের ইতিহাস অসম্পূর্ণ। এরপরের প্রশ্ন, ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? আমরা যদি 5-2 দেখি তাহলে দেখব ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের উভয় মুসলিম সমাজ সংস্কার এবং ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, তবে তাদের লক্ষ্য কর্মপদ্ধতি পার্থক্য ছিল। ওয়াহাবি আন্দোলন ছিল ধর্মীয় শুদ্ধতা ও ব্রিটিশ বিরোধী মনোভাব সম্পন্ন, এটি উত্তর ভারতের বেশি সক্রিয় ছিল। অন্যদিকে ফরাজি আন্দোলন বাংলার গ্রাম অঞ্চলে গড়ে ওঠে। দুদু মিয়া ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন। ফরাজি আন্দোলন কৃষক সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ওয়াহাবি আন্দোলন বেশি ধর্মীয় আদর্শ ভিত্তিক, ফরাজি বেশি সামাজিক কৃষিভিত্তিক। উভয় আন্দোলনে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে। এরপর আমরা দেখব বাকি যে 5-2। 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল। চুয়ার বিদ্রোহ ছিল জঙ্গলমহল অঞ্চলের কৃষক আদিবাসীদের বিদ্রোহ। প্রথমত ব্রিটিশ রাজনীতি, অতিরিক্ত খাজনা। দ্বিতীয়ত জমির উপর প্রথাগত অধিকার কেড়ে নেওয়া। তৃতীয়ত জমিদার ও মহাজনদের শোষণ। চতুর্থত জীবিকা সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি। পঞ্চমত বনজ সম্পদ ব্যবহারে বাধা। ষষ্ঠত প্রশাসনিক অত্যাচার। চুয়ার ছিল অপমানজনক নাম, প্রকৃতপক্ষে এরা ছিল কৃষক ও আদিবাসী। তারপরে আমরা সর্বশেষ যেটা 5-3, বাংলা নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। বাংলা নবজাগরণ মূলত কলকাতাকে কেন্দ্র করে শুরু হয়, এই মন্তব্য অনেকাংশে সত্য। প্রথমত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ কলকাতায় গড়ে ওঠে। দ্বিতীয়ত সংবাদপত্র মুদ্রণ যন্ত্রের বিকাশ এখানেই বেশি হয়। তৃতীয়ত সমাজ সংস্কার আন্দোলন নেতার কলকাতা কেন্দ্রিক ছিল। চতুর্থত সাহিত্য বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র ছিল কলকাতা। পঞ্চমত ব্রাহ্ম আন্দোলন ও শিক্ষা সংস্কার এখান থেকেই ছড়ায়, তবে নবজাগরণ প্রভাব পড়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। অতএব সূচনা কলকাতা কেন্দ্রিক হলে প্রভাব ছিল সমগ্র বাংলায়। এই ছিল তোমাদের সামগ্রিক যে আলোচনা, তার উত্তর। প্রতিটি প্রশ্নই কিন্তু আমি ধরে ধরে উত্তর দিয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা এই এক এক করে ভিডিওগুলি যদি প্র্যাকটিস করো, আশা করি সামনের পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।